মমতার হাতে থাকা সেই সবুজ ফাইলে কি ছিল? যে ফাইলটি নিয়ে মমতা ব্যানার্জি বেরিয়েছিলেন তাতে এমন কিছু থাকতে পারে যা সবার সামনে আসলে তৃণমূলের জন্য বিরাট কিছু ক্ষতি হতে পারে বা তৃণমূলের সমস্ত গোপন চুরির রহস্য ফাঁস হয়ে যেতে পারে, এমনটাই দাবি করছে সাধারণ জনগণ এবং বিরোধী দলগুলি। তাই তাড়াতাড়ি করে সে ফাইলটাকে হাতড়ে নিয়ে মমতা ব্যানার্জি একদম তার বুকে আগলে করে নিয়ে আইপ্যাক থেকে বেরিয়ে গিয়েছিলেন। আর শুধুমাত্র ফাইল ছিল না, ছিল একটি ল্যাপটপ, একটি মোবাইল, কয়েকটি নিউজ পেপার এবং ইডি সূত্রে পাওয়া বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কয়েকটি বিষয় সম্পর্কে পুরো ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকটি প্রশ্নে উঠে আসছে। যেমন এক, এই সবুজ ফাইলে আর ল্যাপটপে কোন নথি থাকতে পারে? প্রশ্ন 2, সবুজ ফাইল, আইপ্যাক, ইডি এইসবের মধ্যে কার কি লাভ বা ক্ষতি বা এই সব চক্রান্তের পেছনে রাজনৈতিক প্রভাব কি পড়তে পারে? প্রশ্ন 2, ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী ঢুকে পড়ায় বাংলায় কি সংবিধানের 355 এবং 356 ধারা অর্থাৎ রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? প্রশ্ন 4, ইডি এই ঘটনার তদন্তে বাধা দেওয়ার কারণে গেল সুপ্রিম কোর্টে, আবার রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, কেন্দ্রীয় পুলিশ এর বিরুদ্ধে করল মামলা। সব মিলিয়ে রাজ্য সরকার, ইডি, আইপ্যাক, সুপ্রিম কোর্ট আর সবুজ ফাইল নিয়ে এই মুহূর্তে রাজ্য তথা দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। প্রথমে আলোচনায় আসি সবুজ ফাইল নিয়ে। ইডি সূত্রে খবর, মমতার হাতের সবুজ ফাইলটি ছিল আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে। লাউডন স্ট্রিট এর বাড়ি থেকেই মমতা ব্যানার্জি ফাইলটি নিয়ে এসেছিলেন। ইডি সূত্রে খবর, প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর সময় তার বাড়ির স্টাডি টেবিলে ছিল সবুজ ফাইলটি। সেটি বাজেয়াপ্ত করার জন্য সরিয়ে রাখা হয়েছিল বলে জানান এক আধিকারিক। ইডির তল্লাশি চলাকালীন লাউডন স্ট্রিটে আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ঢুকে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে একটি নামের তালিকা ছিল বলে খবর, কিন্তু শুধু কি নামের তালিকা? ব্যাপারটা ঠিক হজম হচ্ছে না। বাজেয়াপ্ত করার জন্য সেই তালিকা আলাদা করে রেখেছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা, কিন্তু অভিযোগ ওঠে মুখ্যমন্ত্রী তা জোর করে নিয়ে যান। এছাড়াও ইডির বাজেয়াপ্ত করার আগে বেশ কিছু জিনিস প্রতীকের বাড়ি থেকে বের করে নিয়ে যায় মুখ্যমন্ত্রী। ইডি সূত্রে দাবি, বেআইনি কয়লা পাচার মামলায় আর্থিক তছরূপের অভিযোগ খতিয়ে দেখতে আইপ্যাকের দপ্তরে এবং প্রতীকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। প্রতীকের স্টাডি টেবিলের উপরে একটি নামের তালিকা পেয়েছিলেন কেন্দ্রীয় আধিকারিকেরা। তাতে ছিল শিরোনামও। আর্থিক তছরূপের সঙ্গে সেই তালিকার কারো যোগ রয়েছে কিনা ইডি তা খতিয়ে দেখতে চেয়েছিলেন। তাই ওই তালিকা বাজেয়াপ্ত করার জন্য রাখা হয়েছিল। কিন্তু প্রথমে পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং পরে মুখ্যমন্ত্রী নিজে ঘটনাস্থলে যান। ইডির দাবি, বারবার অনুরোধ করা সত্ত্বেও নথিপত্র, নামের তালিকা তিনি নিয়ে চলে যান। প্রতীকের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী ইডিকে অনেক কিছু বকাবকি করছিলেন। দাবি করেছিলেন তার দলের নির্বাচনী কৌশল চুরি করে নেওয়া হয়েছে। সেই সময় তার হাতে একটি সবুজ রঙের ফাইল দেখা গিয়েছিল। ফাইলটি স্বচ্ছ ছিল, ভিতরে কি রয়েছে বাইরে থেকে একটু ভালো করে দেখলে বোঝা যাচ্ছিল অল্প করে। সেখানে একটি নামের তালিকা দেখা গিয়েছে বলে ঘটনাস্থলে উপস্থিত কেউ কেউ দাবি করছেন। সেদিন থেকেই এই সবুজ ফাইল নিয়ে মানুষের কৌতূহল বেড়ে গিয়েছে। যদি সেই সবুজ ফাইলে নামের তালিকা থাকে তাহলে কাদের নামের তালিকায় বা আছে? 2026 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কাদের কোন কেন্দ্র থেকে প্রার্থী করবে সেই তালিকা কি প্রস্তুত করা ছিল? মুখ্যমন্ত্রী নিজেও দাবি করছেন তার দলের নথি প্রার্থী তালিকা নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইডি। আইপ্যাক তৃণমূল ও রাজ্য সরকারের পরামর্শদাতা একটি সংস্থা। সেখানে দলের প্রার্থী তালিকা থাকা অসম্ভব কিছু নয়। ইডি সূত্রে আরো খবর, মমতা যখন গিয়েছিলেন প্রতীক জৈনের বাড়িতেই ছিলেন। সামনে থাকলেও মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি তার কোনো কথা হয়নি। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছিল ইডির ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে। তার কাছে থেকেই জোর করে ডিজিটাল নথি মমতা কেড়ে নিয়েছিলেন বলে আদালতের দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা ইডি। নামের তালিকা ছাড়া লাউডন স্ট্রিট থেকে আর কি কি নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী? ইডি সূত্রে দাবি, একটি ল্যাপটপ এবং একটি আইফোন নিয়ে যাওয়া হয়েছে। সেগুলিও বাজেয়াপ্ত করার পরিকল্পনা ছিল ইডির। বাজেয়াপ্ত করার প্রক্রিয়া চলাকালীন সেগুলি নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যে ঘটনা বিস্তারিত বর্ণনা করে রিপোর্ট প্রস্তুত করেছেন ঘটনাস্থলে থাকা উপস্থিত ইডি আধিকারিকেরা। তা দিল্লির সদর দপ্তরে পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট পাঠানো হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ইডির আধিকারিকদের বিরুদ্ধে সল্টলেক ইলেকট্রনিক কমপ্লেক্স থানা এবং শেক্সপিয়ার সারণী থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী। এছাড়া ইডি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা করেছে কলকাতা হাইকোর্টে। পাল্টা তৃণমূল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। কিন্তু ব্যাপারটা এখানে ঘনাচ্ছে যে শুধুমাত্র নামের তালিকা মুখ্যমন্ত্রীর কাছে এত গুরুত্বপূর্ণ কেন? আর যদি শুধুমাত্র নামের তালিকায় হয় তাহলে মুখ্যমন্ত্রী এই ফাইলের জন্য এত ভয় পাচ্ছেন কেন? পরের প্রশ্ন, সেই ল্যাপটপে কি থাকতে পারে? এই প্রশ্নের উত্তর অনুমান করে বলা যায় 7 কোটি ভোটারের এক্সরে, অর্থাৎ বাংলার প্রতিটি ভোটারের ডেটা। তারপর কোন বুথে কোন ভোটার অসন্তুষ্ট বা বিভিন্ন গ্রামের নির্দিষ্ট কাস্টের ভোটার
ভোটারের সংখ্যা সম্পর্কে তথ্য, কোনো প্রতিশ্রুতি ভোট নিশ্চিত করবে সে বিষয় সম্পর্কে দুর্বলতার রিপোর্ট, যেখানে বিস্তারিতভাবে উল্লেখ করা আছে কোন টিএমসি বিধায়কদের জনসমক্ষে খারাপ ভাবমূর্তি রয়েছে, কাকে টিকিট দেওয়া উচিত, কাকে টিকিট দেওয়া উচিত নয়, নির্বাচনী কৌশল এবং মমতা দিদির মাস্টার স্ট্রোকের নীল নকশা, যার মধ্যে নির্বাচনের ঠিক আগে পরিকল্পনা করা যে কোনো নতুন প্রকল্প হতে পারে। অনেকের মতে যদি মমতার অভিযোগ সত্য হয় এবং বিজেপি এই ডেটা পেয়ে থাকে তবে এটি একটি ডিজিটাল ডাকাতি হবে যা দলের নির্বাচনী সম্ভাবনাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। শাসক দলের মুখ্য ভোট কৌশলী তথা আইপ্যাকের অফিসে যখন ইডি তল্লাশি চালাচ্ছে তখন তারা এ নিয়ে তাদের মতো করে কিছু তো প্রতিক্রিয়া দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে হয়তো বলতেন ভোট এলেই ইডি সিবিআই জেগে ওঠে। এটা হলো প্রতিহিংসার রাজনীতি। ভোটের লড়াইয়ে জিততে না পেরে বিজেপি এভাবেই ইডি সিবিআই লাগিয়ে ক্ষমতা দখল করতে চায় ইত্যাদি আরো অনেক কিছু। এই কথাগুলো সবই ফিকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম কথা বলেনি, বরং তিনি বলেছেন প্রতীকের বাড়িতে তৃণমূল পার্টির প্রার্থী তালিকা ছিল, পার্টির কৌশল ছিল বা আরো অন্য কিছু বলতো। এবার নে বোঝ ঠেলা, মানে মমতা ব্যানার্জি বোঝাতে চেয়েছেন ইডির অভিযান চলাকালীন প্রতীকের বাড়ি থেকে যেগুলো তিনি বের করে এনেছেন আর এই সবুজ ফাইলের মধ্যেই এই সব কিছুই ছিল। মুখ্যমন্ত্রীর এই একটি কথায় টুং করে অনেকের কানে বেজেছে এবং সবুজ ফাইল বুকে তার ছবিটাই এদিনে সেরা ছবি হিসেবে প্রতিষ্ঠান লাভ করেছে। এই ঘটনার পর তৃণমূলের ভালো হোক কিংবা খারাপ হোক সেটা পরের কথা, তবে এটা নিশ্চয় বলা যাবে যে এই অল্প সময়ের মধ্যে যে ন্যারেটিভটা সেট করেছে মমতা ব্যানার্জি, সেটা করার ক্ষমতা বর্তমান রাজনীতিতে খুব কম লোকের মধ্যে আসে। হতে পারে ওই সবুজ ফাইলের মধ্যে শুধুমাত্র কয়েকটা সাদা কাগজ পত্র ছিল, কারণ আপনি আমি কেউই তো দেখিনি। হয়তো ইডির অফিসারদের কাছ থেকে যেই একটা সবুজ ফাইল নিয়ে তিনি বেরিয়েছিলেন। এই আইপ্যাক 19-এর লোকসভা ভোটে তৃণমূলের বিপর্যয়ের ঠিক পরপরই বাংলায় আসে। প্রশান্ত কিশোর এই তৃণমূলের জন্য কাজ শুরু করেন। তৃণমূলের মূল সাংগঠনিক কাঠামোর এখন প্রায় শিরধারা হয়ে গেছে এই আইপ্যাক। রাজ্যের সমস্ত নির্বাচনী তথা উপর থেকে নিচু স্তরের সবই আছে আইপ্যাকের কাছে। এছাড়া বিধানসভা ভোটের আগে আসন ধরে ধরে তালিকা তৈরির জন্য সমীক্ষার কাজ আইপ্যাকই করেছে। এই প্রক্রিয়া বিজেপি যেমন শুরু করেছে তেমনি তৃণমূলও শুরু করেছে। সেই সব নাম ধামের ডিটেইল আইপ্যাক অফিসে থাকবে, এটাই স্বাভাবিক। ভোটের আগে ধাপে ধাপে তৃণমূল কিভাবে প্রচার গড়ে উঠবে তার নকশাও থাকবে। তাই মমতা ব্যানার্জি যেভাবে সবুজ ফাইল বুকে আগলে প্রতীকের বাড়ি থেকে বেরিয়েছেন তা বিশ্বাস না করার যুক্তিও খুব সংকীর্ণ। তবে এটা সন্দেহ নেই যে এই ঘটনায় তৃণমূল বিরোধীরা প্রায় সবাই খুশি হবেন। তৃণমূলের নেতাদের মধ্যে যে অংশ আইপ্যাকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তাদেরও অনেক অংশে খুশি হবেন। আইপ্যাক দুর্বল হলে তাদের প্রাসঙ্গিকতা বাড়তে পারে, কিন্তু এর বাইরে আলাদা করে কোনো প্রভাব পড়বে বলে মনে হচ্ছে না। কিন্তু এটাও বলা কঠিন যে প্রভাব তো রাজনৈতিক মহলে অন্যরকম ভাবে, অন্য কৌশলে, অন্য দিক দিয়ে প্রভাব পড়তে পারে। এরকমই ঠিক ঘটনা 2019 সালে লোকসভা ভোটের আগে রাজীব কুমারের বাড়িতে সিবিআই তল্লাশি চালিয়েছিল। তখন আবার মমতা ব্যানার্জি এর প্রতিবাদে ধর্নায় বসেছিলেন। সেই অস্থিরতার পর 2019 সালের লোকসভা ভোটে অনেক ভালো ফল করেছিল বিজেপি। বাংলায় 2টি আসন থেকে এক লাফে 18টি আসনে পৌঁছে গিয়েছিল বিজেপি। এটা ঠিক যে এই ঘটনাকে কনস্টিটিউশনাল ব্রেকডাউন বা সাংবিধানিক আইনকে উল্লঙ্ঘন করেছে, কিন্তু এই পরিস্থিতির জন্য কেন্দ্র কি এই ঝুঁকি নিতে পারে? এইরকম ঘটনায় সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছিল অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে, কিন্তু সুপ্রিম কোর্ট তা খারিজ করে দিয়েছিল। তাই বিজেপি হয়তো সেই পথে গিয়ে নিজের হাত পুড়িয়ে তৃণমূলকে মাঝখান থেকে সুবিধা করে দিতে নিশ্চয়ই চাইবে না। তবে এই ঘটনা এখানে থামবে বলে মনে হচ্ছে না। 2019 সালে রাজীব কুমারের যে ঘটনায় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব কুমারকে সিবিআই এর জিজ্ঞাসাবাদের সামনে হাজিরা দিতে হয়েছিল, ঠিক একইভাবে আইপ্যাক এর কর্ণধার প্রতীক জৈনের কপালেও সেই একই ঘটনা ঘটতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে সিবিআই নোটিশ দিতে পারে এটা বলা বাহুল্য। আর সিবিআই কি তার মুখ থেকে বের করতে পারে এটা পরবর্তী কেন্দ্রীয় এজেন্সির স্টেপের মাধ্যমেই বোঝা যাবে। আইপ্যাক ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কলকাতা পুলিশের ভূমিকা এবং রাজ্য প্রশাসনের ভূমিকা বিশদ জানতে চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরই প্রত্যক্ষদর্শী আধিকারিকদের বয়ান রিপোর্ট প্রস্তুত করানো হবে। বেআইনি কয়লা পাচার কাণ্ডের তদন্তে কলকাতায় তল্লাশির সময় কি ঘটেছিল তা বিস্তারিত জানতে ইডির কাছে রিপোর্ট চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তারপরেই দিনই বিস্তারিত রিপোর্ট চলে গেল দিল্লিতে ইডির সদর দপ্তরে। সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাক দপ্তরে এবং লাউডন স্ট্রিটে সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির যে আধিকারিকেরা তল্লাশি চালিয়েছেন তারা ঘটনা পরস্পরায় বিস্তারিত বর্ণনা দিয়ে একটি রিপোর্ট তৈরি করছেন। সেটি দিল্লির সদর দপ্তরে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে তারপর কেন্দ্রীয় স্বরাষ্ট্র
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তরে পাঠানো হতে পারে রিপোর্টটি। ইডি সূত্রে খবর, ঘটনায় কেন্দ্রীয় বাহিনী, কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ ভূমিকা কি ছিল জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক। যদিও সেদিন কি ঘটেছিল তা এর আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল ইডি। কলকাতা হাইকোর্টে মামলার নথিতেও তার উল্লেখ রয়েছে। কেন্দ্রীয় সংস্থার দাবি, তল্লাশি চলাকালীন জোর করে গুরুত্বপূর্ণ নথি কেড়ে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির দপ্তরে পাঠানো রিপোর্টও তার উল্লেখ দেওয়া হয়েছে বলে দাবি। বেআইনি কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ ও দিল্লির বেশ কয়েকটি জায়গায় ইডি রেড করে। তার মধ্যে কলকাতার 2টি জায়গায় তদন্তে বাধার অভিযোগ তুলেছে তারা অভিযোগ করে সাংবিধানিক ক্ষমতার অপব্যবহার করে তল্লাশি চলাকালীন গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই মামলা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি আদালতে জানিয়েছে, প্রতীক জৈনের বাড়ি থেকে তল্লাশির সময় একাধিক ডিজিটাল নথি সংগ্রহ করা হয়েছে। বেলা 11টার সময় কলকাতা পুলিশের ডিসি লাউটন স্ট্রিট থেকে বাড়িতে যান এবং বলে অনধিকার প্রবেশের একটি অভিযোগ তারা পেয়েছেন। এরপরে ইডির তরফে সকলের পরিচয়পত্র এবং তল্লাশির পরোয়ানা পুলিশকে দেখানো হয়েছিল। ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার কাছে তল্লাশির বিষয়ে বিস্তারিতভাবে জানানো হচ্ছিল। এরপর বেলা 12টা নাগাদ ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে তল্লাশি অভিযোগে হস্তক্ষেপ না করার অনুরোধ একাধিকবার করা হয়েছিল। ইডির রিপোর্টে দাবি, সমস্ত আইন ভেঙে ইডি আধিকারিকের হাত থেকে মুখ্যমন্ত্রী জোর করে ডিজিটাল নথি কেড়ে নেন। তারপর তিনি সেখান থেকে বেরিয়ে যান। এই সম্পূর্ণ বর্ণনা দিল্লির রিপোর্টে পাঠানো হয়েছে। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সকাল 9টা থেকে প্রতীক জৈনের বাড়িতে প্রবেশের চেষ্টা করেছিল তারা, কিন্তু পুলিশকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। বাড়ির নিচে কোনো তল্লাশির পরোয়ানাও দেখানো হয়নি। কেউ দেখাননি পরিচয়পত্র। এরপর সিপি এবং মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে যান। এই ঘটনায় তৃণমূলের তরফেও কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছে। পৃথক মামলা করেছে ইডি।